একটি সবুজ শ্যামল গ্রামে সাদিয়া তার মায়ের সাথে জীবনযাপন করে। তার পিতা মৃত্যুবরণ করায় তার মা পরের বাড়িতে কাজ করে সংসারের হাল ধরে রেখেছে। সাদিয়া, আমি কাজে যাচ্ছি, তুই বাড়ির কাজগুলো সামলে রাখিস। আজ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না। ফিরে আসলে দেখবো শরীরে কাজ করার মতো আর কোনো শক্তি থাকবে না। তাহলে মা, তুমি আজ কাজে যেও না, তুমি ঘরেই বিশ্রাম নাও। আমি বরং তোমার জন্য ওষুধ এনে দিচ্ছি, কালকে যদি একটু ভালো লাগে তখন কাজে যেও। ওরে পাগলি, পরের কাজ করে খেতে হলে দায়িত্বই তো প্রথমে। আজ ওনাদের বাড়িতে একটি অনুষ্ঠান আছে, আমাকে দ্রুত যে সব কাজ গুছাতে হবে, না হয় আমার জন্য যে দের আয়োজন মাটি হয়ে যাবে। তুই আমার জন্য দুশ্চিন্তা করিস না, আমি ওষুধ খেয়ে নেব। মা, তুমি কতদিন এভাবে পরিশ্রম করবে বলো? আমি তোমার মেয়ে, এখন অনেক বড় হয়েছি, আমাকে এখন কিছু কাজ করতে দাও। তোমার এই দুর্ভাগ্য আমি আর সহ্য করতে পারছি না। তুই যে আমার একমাত্র মেয়ে সাদিয়া, আমি যতদিন হাঁটতে চলতে পারি তোকে দিয়ে আমি কাজ করাতে চাই না। সংসারের বাইরে গেলে তো তোকে সারা জীবন কাজ করেই খেতে হবে। আচ্ছা, আমি এখন যাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। হে দয়াময় আল্লাহ, তুমি আমার মাকে শক্তি দাও, যেন তার কাজ করতে কোনো কষ্ট না হয়। আমার আব্বু মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করছে জানি না, কি করলে আমার আম্মুর এই কষ্ট লাঘব হবে। কি ব্যাপার মরিয়ম, তোমার আসতে এত দেরি হলো কেন? কালকে তো পরিষ্কার বলে দিয়েছিলাম সকাল সকাল এসে বাড়ির সব কাজ শেষ করতে হবে। আসলে আপা, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আজ আমার শরীরটা ভালো না। সকালে উঠে দেখি বেশ জ্বর, তাই ওষুধ খেয়ে তারপর এসেছি, এই জন্যই দেরি হয়ে গেল। শোনো, সবসময় তোমার এই অজুহাত আমি শুনতে চাই না। যদি ঠিকমতো কাজ না করতে পারো তাহলে তোমার জায়গায় আমি অন্য কাউকে নিয়ে নিব। কাজ ফাঁকি দেওয়ার এই অভ্যাস আমার মোটেও পছন্দ হচ্ছে না। না না আপা, আপনি এমন করবেন না, আমি সব কাজ সময় মতো ঠিক করে দিব, আর কখনো এমন হবে না। এবার আমাকে মাফ করে দিন। ঠিক আছে, যাও, এখন আর দেরি করো না। সব কয়টা ঘর ভালো করে পরিষ্কার করে ফেলো, কিছুক্ষণের মধ্যে মেহমানরা আসতে শুরু করবে। এরপর মরিয়ম বেগম তড়িঘড়ি করে সব ঘর গুছিয়ে পরিষ্কার করতে লাগলেন। আপা, আমি বাড়ির সব কাজ সেরে ফেলেছি, এখন কি আমি বাড়ি যেতে পারি? না, আজ বাড়ি যাওয়া হবে না। আমাদের সবার খাওয়া শেষ হলে তারপর থালাবাড়ি পরিষ্কার করে তারপর তুমি যেতে পারবে। তাই আজ বাড়ি পৌঁছাতে তোমার অনেক রাত হবে। এখন যাও, অন্য কোনো কাজ আছে নাকি দেখো। এইদিকে সাদিয়া উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এত রাত হয়ে গেল, আম্মু এখনো এলো না। আজ তো ওনার শরীরটা খুব খারাপ ছিল, এত দেরি হওয়ার কথা তো না। চলে একটু এগিয়ে গিয়ে দেখি। ঠিক তখনই সাদিয়ার মা বাড়িতে এসে উপস্থিত হলো। আম্মু, তুমি আজ এত দেরি করলে কেন? তোমাকে তো বারবার বলে দিয়েছিলাম তাড়াতাড়ি ফিরবে। অন্যের কাজ করতে গেলে নিজের ইচ্ছা মতো চলা যায় না। আজ ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল, কাজ শেষ করতেই দেরি হয়ে গেল। তুমি কাজ করো বলে কি তারা তোমাকে মানুষ হিসাবে দেখে না? শরীর খারাপ তবুও কি তাদের উচিত ছিল না তোমাকে একটু ছুটি দেওয়া? এটা তো তাদের নৈতিক দায়িত্ব ছিল। দেখো না, তোমার মুখ চোখ শুকিয়ে কাঠ, সারাদিন কিছুই খাওনি তুমি। জ্বরের মুখ
তেমন কিছু খেতে ইচ্ছে করেনি রে। দুপুরে একটি রুটি একটি কলা খেয়েছিলাম। বুঝতে পেরেছি, তুমি ঠিকমতো খাওনি, বরং তোমাকে এত কাজ দিয়েছে যে খাবারের সময়ই পাওনি। যাও হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার জন্য 3 রকম ভর্তা বানিয়ে রেখেছি, দেখবে কোনো একটা ভর্তা দিয়ে খুব ভালো খেতে পারবে। এরপর তারা মা মেয়ে একসঙ্গে খেতে বসলো। আচ্ছা মরিয়ম, তুমি আর কতদিন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাবে? তোমার মেয়েটার বিয়ে দিয়ে দাও না, দেখবে তোমার জামাই সংসারের দায়িত্ব নেবে, তখন তোমার এত কষ্ট হবে না। কি বলছেন আপনি? আপা, আমি কখনোই চাই না আমার মেয়ের সংসারের বোঝা তার স্বামীর উপর চাপিয়ে দিতে। সে যদি নিজ থেকে কিছু করতে চায় সেটা আলাদা কথা। তবে হ্যাঁ, এতদিন পর হঠাৎ করে আমার এখানে আসলেন কেন? কোনো বিশেষ দরকার আছে? আসলে আমার নিজের সংসার নিয়ে অনেক কাজ, তাই তেমন করে কোথাও যাওয়া হয় না। আজ একটি প্রয়োজনে তোমার কাছে এসেছি। তোমার সাদিয়ার তো বিয়ের বয়স হয়েছে, দেখতেও তো সে খুব সুন্দরী, তাই আমার ভাইয়ের ছেলে করিমের সাথে বিয়ে দিতে চাই। ওরা সবাই তোমার মেয়েকে দেখে খুব পছন্দ করেছে। এখন তুমি রাজি থাকলেই বিয়েটা পাকা হয়ে যাবে। আচ্ছা, বোঝা গেল। আমার ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তাই প্রস্তাব আসতেই পারে। কিন্তু একজন মা হিসাবে আমার দায়িত্ব হলো যোগ্য পাত্রের হাতে আমার মেয়েকে তুলে দেওয়া। কথাটা তো ঠিকই বলেছ। আমার ভাইয়ের ছেলে করিম লেখাপড়া জানে, ভালো চাকরি করে, ওদের টাকার কোনো অভাব নেই। একমাত্র ছেলে, সবই তার ভাগ্য। তোমার মেয়ে খুব ভালো থাকবে। আমি শুধু টাকা পয়সা দেখে মেয়েকে বিয়ে দিতে চাই না, পাত্রকে যোগ্য ও সৎ চরিত্র হতে হবে। আমার মনে হয় না আপনার ভাইয়ের ছেলে করিম আমার সাদিয়ার জন্য উপযুক্ত। সে কেমন ছেলে সেটা আমার অজানা নয়। তুমি আসলে কি ইঙ্গিত করছো? বুঝতে পেরেছি। শোনো, বড়লোকের ছেলে মেয়েরা একটু আরেকটু নেশা করেই, এটা তো সাধারণ ব্যাপার। বিয়ে হয়ে গেলে নিজ থেকে সবই ছেড়ে দিবে। দেখুন, আমি আপনাকে সম্মান দেখিয়ে বলছি, আপনি দয়া করে আমার বাড়ি থেকে চলে যান। আমি কোনো ধনী বখাটে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই না। তাই দ্বিতীয়বার আর এই নিয়ে কথা বলবেন না। বাহ মরিয়ম, তোমার এত অহংকার। আমি আমার ভাইয়ের ছেলের প্রস্তাব নিয়ে এসেছি, আর তুমি তাকে বকাটে বলে অপমান করছো। তুমি তো অন্যের বাড়িতে কাজ করো, এর চেয়ে ভালো পাত্র তুমি জীবনে আর পাবা না। আমি দেখতে চাই তুমি কত বড় লোকের ছেলে তোমার মেয়েকে বিয়ে করাতে পারো। এই বলে রাগান্বিত হয়ে প্রতিবেশী মহিলা চলে যান। এভাবে কেটে যায় কিছুদিন। একদিন সকালে আম্মু, তোমার কি হয়েছে? এভাবে শুয়ে আছো কেন? কখনো তো এত বেলা পর্যন্ত ঘুমাও না। মা, সাদি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি বিছানা থেকে উঠতে পারছি না। এখন কি করি? কাজে না গেলে তো ওরা অন্যকে কাজে নিয়ে নেবে। আম্মু, তোমার অবস্থা এত খারাপ আর তুমি কাজের কথা ভাবছো? এখন শুধু তুমি সুস্থ হওয়ার চেষ্টা করো। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমাকে এভাবে দেখতে খুব কষ্ট হচ্ছে আমার। সাদিয়া, তুমি যদি আমার হয়ে কিছুদিন ওই বাড়িতে কাজ করতে যাস, না হলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। অনেক কষ্ট করে জায়গাটা পেয়েছি, এটা আমি হারাতে চাই না। কিছুদিন যাবি তুই,
আমি সুস্থ হলে আবার কাজে যাব। ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিন্তু এখন তোমাকে এভাবে একা রেখে যেতে ইচ্ছে করছে না। তুমি একটু সুস্থ হও, তারপরেই যাই। না রে মা, তুই এখনই যা। আজ ওদের বাড়িতে অনেক কাজ, দেরি করা যাবে না। আর আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক আছি। মায়ের কথায় সাদিয়া তার খাবার রেখে কাজে রওনা দেয়। কি ব্যাপার, তুমি কে? আমাদের বাসায় কেন এসেছো? আন্টি, আমি সাদিয়া, আপনার বাড়িতে যে কাজ করে আমি তার মেয়ে। আমার আম্মু অনেক অসুস্থ, তাই কিছুদিন কাজে আসতে পারবে না। এজন্য আমি এসেছি কাজ করতে। তুমি এসেছো ঠিক আছে, কিন্তু তুমি কি বাড়ির সব কাজ ঠিক মতো করতে পারবে? আমি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি সব ধরনের কাজ জানি। আশা করে আমার কাজ আপনার পছন্দ হবে। এখন আমাকে কি করতে হবে বলে দিন, আমি করে ফেলছি। আচ্ছা, দেখা যাক কেমন পারো। ওই যে ঘরটা দেখছো, ওটা খুব সুন্দর করে গুছিয়ে রাখো। কিছুক্ষণের মধ্যে আমার ছেলে করিম বাড়ি ফিরবে। তার ঘরটা যেন আয়নার মতো চকচক করে। সাদিয়া সেই ঘরে গিয়ে খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। কিছুক্ষণ পর করিম বাড়ি ফিরে। মা, আমার ঘরটা এত সুন্দর করে কে গুছিয়ে রেখেছে? অনেক দিন পর আজ খুব ভালো লাগছে। ঘরটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। হ্যাঁ রে বাবা, ঠিক বলেছিস। আজ নতুন একটি মেয়ে কাজ করতে এসেছে। তার মা অসুস্থ, তাই কিছুদিন কাজ করবে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে। এই নিন, আপনার জন্য কফি নিয়ে এসেছি। তুমি তুমি আমাদের বাড়িতে কাজ করতে এসেছো? এটা কি করে সম্ভব? সম্ভব না মানে? আমি কি আপনার বাড়িতে কাজ করতে পারি না? আমার কাজে কি কোনো ভুল হয়েছে? আপনার ঘর গোছানোটা কি পছন্দ হয়নি? না না, সেটা না। ঘর গুছানো অসাধারণ হয়েছে। এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজ খুব আরাম করে ঘুমাতে পারবো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি তো এখানে কাজ করতে এসেছি, তাই এটা আমার কর্তব্য। এখন আমি যাই, আরও কাজ আছে। সাদিয়া চলে গেল। করিম তার দিকে তাকিয়ে থাকে। এত সুন্দরী একটা মেয়ে আমাদের বাড়িতে কাজ করে। জীবনে এত সুন্দর চোখ দেখা হয়নি। এই চোখের সেই মায়া আমাকে মুগ্ধ করে দিয়েছে। এরপর থেকে প্রতিদিন করিম দূর থেকে সাদিয়ার কাজ করা দেখত। ধীরে ধীরে তার মনে সাদিয়ার প্রতি ভালোবাসা জন্মায়। একদিন কাজের ফাঁকে সাদিয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু সময় দেবে? কী কথা বলুন। সাদিয়া, তোমাকে প্রথম দেখার পর থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। তোমার মনের মধ্যে আমার জন্য কি একটু জায়গা হবে? কি বলছেন আপনি? আপনি অনেক ধনী পরিবারের ছেলে, আর আমি আপনার বাড়ির কাজের মেয়ে। আমাদের মধ্যে ভালোবাসা হওয়া কি কোনো মানে হয়? দয়া করে আর কখনো এসব কথা বলবেন না। আপনার উপযুক্ত পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করে নেন। শোনো সাদিয়া, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই জীবনসঙ্গী করতে চাই।
দয়া করে আমাকে প্রত্যাখ্যান করো না। বললাম তো আমাদের এই ভালোবাসা সম্ভব নয়। আমরা দুই পৃথিবীর মানুষ। ধনী গরিবের ভালোবাসা কখনো টিকে না। আপনার পরিবার কখনো এই সম্পর্ক মেনে নেবে না। আপনি আপনার পরিবার হারাবেন। আমি কাল থেকে আর কাজে আসব না। আপনি যত দূরেই থাকবেন ততই ভালো থাকবেন, আমি সেটাই চাই। এই বলে সাদিয়া তার বাড়ির দিকে রওনা দিল। তুমি আমাকে যতই দূরে সরিয়ে দিতে চাও না কেন, আমি তোমাকে আমার করে নেবই। প্রথমে হয়তো বাবা মা নাও মানতে পারে, কিন্তু আমার সুখের কথা ভেবেই একদিন তারা রাজি হবে। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না সাদিয়া। আমি প্রমাণ করব ধনী গরিবের মধ্যেও ভালোবাসা হয়। বাড়ি ফিরে সাদিয়া খুব অস্থির। কিরে সাদিয়া, তুই আজ এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তোর শরীরটা খারাপ নাকি? নাকি দ্রুত কাজ শেষ হয়ে গেছে? আম্মু, আমি আর ওই বাড়িতে কাজ করতে যাব না। আচ্ছা আচ্ছা, তোকে আর যেতে হবে না। কাল থেকে আমি কাজে যাব। তুই যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। আম্মু, তুমিও আর ওই বাড়িতে কাজ করবে না। আমাদের ওই বাড়ি থেকে দূরে থাকতে হবে। কি হয়েছে সেটা আমাকে পরিষ্কার করে বল। আমি কিছুই বুঝতে পারছি না। সাদিয়া তার মাকে কবিরের সব কথা খুলে বলল। সত্যি এত ধনী বাড়ির ছেলে তোকে বিয়ে করতে চায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ছেলেটা সম্ভবত তোর চরিত্রটা দেখতে চেয়েছে। সত্যি সত্যি কিছু বলেছে বলে আমি মনে করি না। তুই এত ভয় পাস না। দেখবি 2-4 দিন পর সে শহরে চলে যাবে, তোকে আর বিরক্ত করবে না। তুমি যাই বলো না কেন, আমি আর ওই বাড়িতে কাজ করব না। আর তোমাকেও কাজ করতে দেব না। তাতে যদি না খেয়ে থাকতে হয় থাকবো। আচ্ছা, তুই যখন এত জোর করছিস তাই হোক। জীবনে প্রথম তুই আমার কাছে কিছু চেয়েছিস আর আমি না করব, সেটা কি হয়? এভাবে তাদের কথাবার্তা চলে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ একদিন করিম সাদিয়ার বাড়িতে এসে হাজির। হে কি ছোট মিয়া, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে? আন্টি, আমাকে করিম বলে ডাকবেন। আমি আপনার ছেলের মতো। আর আমি এখানে এসেছি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। কি কথা? আন্টি, আপনি জানেন কি না জানি না, আমি সাদিয়াকে অনেক ভালোবাসি। ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু ও রাজি হচ্ছে না। আমি ওকে ছাড়া বাঁচব না। আপনি যদি ওকে আমার হাতে তুলে দেন, আমি কসম করে বলছি ওকে কোনোদিন কষ্ট পেতে দিব না। ওকে রানীর মতো রাখব। দেখো বাবা, আমি জানি তুমি খুব ভালো ছেলে। এত ধনী হয়েও তোমার মধ্যে কোনো অহংকার নেই। তোমার মতো ছেলের হাতে সাদিয়াকে তুলে দিতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু বাবা, আমরা অনেক গরিব, অন্যের বাড়িতে কাজ করে খাই। এমন পরিবারের মেয়েকে তোমার বাবা মা কখনোই মেনে নেবে না। তাই তুমি সাদিয়াকে ভুলে যাও, ভালো কোনো মেয়েকে বিয়ে করো। বাবা মার মনে কষ্ট দিও না। আন্টি, আমি আপনার কথা মানি, কিন্তু আপনিও বলুন, পৃথিবীর সব বাবা মা কি চান না তাদের সন্তান সুখে থাকুক? তাহলে কেন কোনো সন্তান যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করতে চায়, বাবা মা তা মেনে নিতে পারে না? হ্যাঁ, তারা বাধা দিতে পারে, কিন্তু তার জন্য কোনো সঙ্গত কারণ থাকা উচিত। কিন্তু শুধু গরিব বলে কাউকে বিয়ে করা যাবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। এটা তো বাবা মার করা উচিত নয়। তোমাকে আমি কি উত্তর দিব বলো? তোমার মতো উদার মনোভাব সবার থাকে না। গরিব মানুষকে সবাই ছোট চোখে দেখে, তাদের অবহেলা করে। আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, সাদিয়াকে আমার ঘরে রানীর মতো রাখব। তাকে কোনোদিন অপমানিত হতে দিব না। প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই আমাকে বিশ্বাস করে
সাদিয়াকে আমার হাতে তুলে দিন। করিমের এই আবেগঘন কথায় মরিয়ম বেগম শেষ পর্যন্ত রাজি হয়ে যান। এরপর খুব সহজেই ঘরোয়া আয়োজনে করিম ও সাদিয়ার বিয়ে সম্পূর্ণ হয়। দেখো করিম, তুমি তোমার বাবা মাকে কিছু জানালে না। তারা কি এই বিয়ে মেনে নেবে? আর আমার আম্মুর কথা মনে রেখো, তাকে কষ্ট দিও না। সে আমার সবকিছু। করিম সাদিয়াকে নিয়ে তার বাড়ি আসে এবং সব খুলে বলে। কি বললি রে করিম? তুই এই কাজের মেয়েকে বিয়ে করেছিস? আমাদের মান সম্মান সব শেষ। তুই কি লজ্জা পাস না? এই মেয়েটি নিশ্চয়ই তোকে ভুল বুঝে বিয়ে করেছে। ছোট লোকের মেয়েরা সব এরকমই। মা, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু সাদিয়াকে কেউ কিছু বলবে না। ওকে অপমান করলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দাদা, এত বড় অন্যায় করে আবার কথা বলছো? তোমার লজ্জা করে না? বাড়ির কাজের মেয়েকে বিয়ে করেছো, মাকে এত কষ্ট দিলে কেন? সাদিয়ার মা অন্যের বাড়িতে কাজ করে সৎ পথে টাকা উপার্জন করে সংসার চালায়। তিনি চুরি ডাকাতি করেন না। এই কাজকেও সম্মান দিতে শিখ, মানুষকে সম্মান করতে শিখ। আর হ্যাঁ, আমি মাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি যদি মাকে আগে জানাতাম তাহলে তিনি কখনোই সাদিয়াকে বিয়ে করাতে রাজি হতেন না। তাই না জানিয়ে বিয়ে করেছি। এর জন্য আমি মায়ের কাছে ক্ষমা চাই, কিন্তু আমি যে কোনো ভুল করিনি, এটা আমার বেছে নেওয়ার সঠিক পথ। মা তোমাকে কখনোই মাফ করবে না ভাই। তুমি নিজের সুখের জন্য আমাদের মাথায় হেড করে দিয়েছো। তানজিনা, চুপ কর। করিম, তোর সাদিয়াকে নিয়ে এখন ঘরে যা। একবার বিয়ে হয়ে গেছে, মেনে তো নিতেই হবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তোরা যা। তুই কি ভাবছিস করিম নিজ থেকে বিয়ে করেছে? যে ছেলে আমার অনুমতি ছাড়া একটা কাজও করে না, সে আমাকে না জানিয়ে বিয়ে করলো। নিশ্চয়ই ওরা মা মেয়ে আমার ছেলেটাকে বশ করে বিয়ে করেছে। ওদের শুধু টাকা পয়সার লোভ, কিন্তু আমি ওদের এই স্বপ্ন ভেঙে দিব। ও, বুঝতে পেরেছি মা। তোমাকে আর কিছু বলতে হবে না। এভাবে দিন কাটতে থাকে। করিম শহরে চাকরি নেয়, আর তার অনুপস্থিতিতে রাশেদা বেগম ও তানজিনা সাদিয়াকে নানানভাবে অপমান করতে থাকে। মাঝে মাঝে তার শরীরেও নির্যাতন চালায়, কিন্তু করিমকে কষ্ট না দেওয়ার ভয়ে সাদিয়া কিছুই তাকে জানায় না। তোমাকে আমি কখন চা আনতে বলেছি? এখনো চা দিলে না কেন? আসলে মা, ঘরের অন্যান্য কাজ করতে গিয়ে ভুলে গিয়েছিলাম। আমি এখনই এনে দিচ্ছি। জানিস, তোর মতো নির্লজ্জ মেয়ে আমি দেখিনি। একে তো আমার ছেলেকে বশ করে বিয়ে করেছিস, তার উপর সংসারের কোনো কাজ ঠিক মতো করিস না। তোকে তো রাস্তার ভিখারিও বিয়ে করতো না। ছোট লোকের মেয়ে কোথাকার। এত অপমান সত্ত্বেও তোর লজ্জা হয় না? এই বাড়ি ছেড়ে চলে যা তুই। মা, আমাকে যা বলার বলেন, কিন্তু দয়া করে আমার বাবা মাকে নিয়ে খারাপ কথা বলবেন না। যদি কেউ অন্যায় করে থাকে সেটা আমি। আমাকে যাই বলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি মরলেও আপনার ছেলেকে ছেড়ে যাব না। তোর এত সাহস আমার মুখে মুখে কথা বলা? অসভ্য মেয়ে, আমি তোকে আজ মেরেই ফেলবো। দেখ তোর কি হাল করি। ঠিক তখনই দরজায় করিম এসে দাঁড়ালো। সে সব দেখে ফেলল। মা, তুমি এটা কি করছো? তুমি সাদিয়াকে মারবে, আর তুমি ওকে প্রতিনিয়ত এভাবে অপমান করো? ছি মা, ছি। তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। ভেবেছিলাম আমার মা আমার সুখের জন্য ওকে মেনে নিয়েছে, কিন্তু না। তুমি তো আমার ভালোবাসার মানুষকে মারছো, অপমান করছো। এটা দেখার চেয়ে আমার মৃত্যুই ভালো ছিল। ও কি বলবে বল? ওর মা আর ও লুবি।
সম্পত্তির লোভ সামলাতে পারিনি বলেই তোকে বশ করে বিয়ে করেছে। তুই এই মেয়েকে ছেড়ে দে বাবা, আমি তোকে আরো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিব। না মা, আমি কখনোই সাদিয়াকে ছাড়তে পারবো না। এখন আমি বুঝতে পেরেছি তুমি তাকে কখনোই মেনে নিতে পারবে না। তাই আজ আমি সাদিয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তোমার জন্য আমার দরজা সবসময় খোলা মা। তুমি যদি কখনো অনুতপ্ত হও আমার কাছে এসো। তোমাকেও আমি অনেক ভালোবাসি মা, কিন্তু এই ভালোবাসার জন্য সাদিয়াকে বিসর্জন দিতে পারবো না। তুমি ভালো থেকো। এই বলে করিম সাদিয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তারা একটি ছোট ভাড়া বাড়িতে নতুন করে সংসার শুরু করে। সেখানে তারা খুব সুখ শান্তিতে জীবনযাপন করতে থাকে। করিম যেমন সাদিয়াকে ভালোবাসে, সাদিয়াও তেমন সমান ভালোবাসে। তাদের বিশ্বাস আর ভালোবাসার সম্পর্কই ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো আর সাবধানে থাকবেন। ধন্যবাদ।